পাস্ট টেন্স ঠিক বলেছেন, কিন্তু পাস্ট টেন্সের ভিতরে কোন টেন্স বলা যাবে? পাস্ট টেন্স তো বুঝলাম, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপা আসসালামু আলাইকুম। ওকে, তাহলে এখানে বললাম যে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি সরি। আপনার, আই অ্যাম ওয়েটিং ফর ইউর ক্লাস, টেন্সটা কিন্তু ভালোভাবে বোঝা লাগবে। এই ক্লাসে আমরা যারা যারা রয়েছে সবাই কি টেন্স ভালোভাবে পারি? আমার মনে হয় পারি না। টেন্স আমরা মুখে মুখে বললে পারি, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই। সেই প্র্যাকটিক্যাল স্যার জায়গাগুলো আমরা কোনটা একটু দেখবো। হুম, বলেন। স্যার প্র্যাকটিক্যাল। কোনটা কোন ওটা বলতে পারি না স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে হবে, ওইটাই তো মেইন বিষয়। ওইটা না বলতে পারলে কি তাহলে হবে? ওইটা হচ্ছে আমাদের, দেখেন এই যে ভার্ব ফর্ম আমি প্রত্যেকটা ক্লাসে দেই, গো এন্ড গন, ডু ডিড ডান, ইট এট ইটেন, রাইট রোট রিটেন, স্পিক স্পোক স্পোকেন, তাই না? এর প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা ভালোভাবে যদি খেয়াল করতে পারি, তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই ভার্ব ফর্ম গুলো কাজে লাগিয়ে আমরা কথা বলতে পারবো। কিভাবে কথা বলবো? সিং, স্যাং, সাং। সিং মানে গান গাওয়া, যদি বলা হয় মেয়েটি গান গায়, দি গার্ল সিংস এ সং। সিং কেন এখানে এস হলো? মেয়েটি, এই যে একজন রয়েছে আর এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এজন্য এখানে সিংস। কিন্তু যদি বলা হয় তারা গান গায়, তখন দে সিং হবে, দের পরে কিন্তু সিংস হবে না। তো এই যে জায়গাটা আমরা একেবারে প্রাথমিক লেভেলের যে কথাগুলা, যেমন টেন্স দিয়ে যদি আমরা বলি টেন্স, তাহলে কেমন ভাবে বলা যায় যে এইগুলা কি পাস্ট টেন্স না ফিউচার টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? সেই জায়গাটা আগে আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যগুলা কোন টেন্স এর কাতারে পড়ে। হুম, তো আমরা জানি যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, আমি ভাত খাই; পাস্ট টেন্স, আমি ভাত খেয়েছিলাম; আর ফিউচার টেন্স কি হবে? আমি ভাত খাবো। তো এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করেছে। প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করেছে? চার ভাগে। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আর আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাই না? এখন এইখানে আপনারা চারটে বাক্য বলতে পারবেন, যেমন আমি ভাত খাই, এখানে খাওয়া বাদ দিয়ে অন্য একটা ভার্ব ব্যবহার করে বলতে হবে। হুম, কে পারবো আমরা? যেমন আমি চিঠি লিখি, এইটা দিয়ে চারটে বাক্য বলতে হবে। আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি, এইটা দিয়ে আমরা চারটে বাক্য বলবো। কে বলবো? সজীব ভাইয়া বলতে পারবেন? ইমরান ভাই? কে এম সানিম, আপনি বলেন। আমি চিঠি লিখি, এইটা দিয়ে চারটে বাক্য বলবো আমরা: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্লিজ আনমিউট। হুম, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা দিয়ে চারটে বাক্য বলবেন যে আমি চিঠি লিখি, এর কন্টিনিউয়াস ফর্ম কি হবে বাংলায়? আমি চিঠি, আমি চিঠি প্রেজেন্ট লিখছি। কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি চিঠি লিখছি, কি হবে বলেন? আমি চিঠি লিখ- আমি চিঠি লিখছি। আর আমি চিঠি- আর এর পারফেক্ট কি হবে? স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে একবার স্মরণ করেছি আমি, আপনি শুনতে পাননি হয়তো। বলেন, চারটা বাক্য বলেন, সবাই শুনবেন প্লিজ। স্যার আমি চিঠি লিখি। হুম। আই এম রাইটিং এ লেটার। হ্যাঁ। আই এম নট রাইটিং এ লেটার। না, ওইটা বলিনি আজকে আমরা, এম ওই আই রাইটিং এ লেটার? আজকে আমরা ওইগুলো যাব না। আমরা আজকে বলছি হচ্ছে আমি চিঠি লিখি, আমি চিঠি লিখছি, আর এর পারফেক্ট কি হবে? আমি চিঠি, প্রেজেন্ট পারফেক্ট। ও আচ্ছা, মানে এই টেন্স এদিকে স্যার না? হুম হুম, এইদিকে, হ্যাঁ। আমি চিঠি লিখি, হুম এটা স্যার কন্টিনিউয়াস টেন্স না স্যার? হুম হুম। আরে বলতো, আরে বলতো প্রেজেন্ট ইনডিফিনিট। স্যার আমার মাইক্রোফোন ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার মাইক্রোফোন সমস্যা হয়েছে আজকে একটু, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই। এখন আমরা মেহেদি হাসান ভাই, আপনি একটু বলবেন, তারপর বলবেন ইমরান ভাই, তারপর সজীব ভাই। এখানে বলেন আমি চিঠি লিখি, এইটা দিয়ে প্রেজেন্ট টেন্সে যে চারটা টেন্স হয়: প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ বলেন, মেহেদি হাসান ভাইয়া বলেন। হুম, আগে বাংলায় বলেন, ইংলিশ দরকার নেই, বাংলায় বলেন আগে। আই হ্যাভ বিন রাইটিং লেটার। না, ওইটা বলিনি, আগে বাংলা বলতে হবে, এটা ইংলিশে বলেন, বাংলায় কি হবে? আমি আর চিঠি বলুন। হ্যাঁ। আমি মৌ চিঠি মওদুদ ভাইয়া আপনি আমি বলবেন। চিঠি হুম, বলেন। আসসালামু আলাইকুম। আই রাইট ওয়ালাইকুম লেটার। আসসালাম। দেখেন আমি এইটা আমি জানতে চিঠি চাচ্ছি, আমি হ্যাঁ ওইভাবে জানতে চাচ্ছি যে আমি চিঠি লিখি, এর কন্টিনিউয়াস ফর্ম হবে আমি চিঠি লিখছি, আর এর পারফেক্ট হবে আমি চিঠি লিখেছি, আর এর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি 1 ঘন্টা ধরে চিঠি
লিখছি। এই দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সবাই ভালোভাবে খেয়াল করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয় বলেন তো? এই দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন, একেবারে সহজ। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। ভি ওয়ান কেন বললাম? এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কখনো কিন্তু ভি টু হয় না, ভি ওয়ান মনে রাখবেন। যদি বলা হয় তারা মাছ ধরে, কি হবে? সাবজেক্ট কি? দে। সাবজেক্ট কি হবে বলেন? দে। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবো, টি এইচ ই ওয়াই, দেখেন দে। তারপর মাছ ধরে, ধরা ইংরেজি কি? তারা মাছ ধরে, এটা সাজাবো কিভাবে? ইমরান ভাই কথা বলবেন। দে, এরপর হচ্ছে তারা ধরে, সি এ টি সি এইচ, দে ক্যাচ, তারা ধরে, তারপর কি ধরে? মাছ, এফ আই এস এইচ। তাহলে বাংলা কি ছিল? তারা মাছ ধরে। আর ইংরেজিতে কি করলাম? তারা ধরে মাছ, দে ক্যাচ ফিশ, তারা ধরে, দে ক্যাচ ফিশ। দে আর আসবে কেন? আর আর আসবে না, দেখেন দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে, অর্থাৎ তারা তারা ধরে, দে ক্যাচ। আর এরপরে অবজেক্ট বলবে ফিশ, সাবজেক্ট হচ্ছে দে, আর ভার্বের ভি অন হচ্ছে ক্যাচ, আর এই এক্সটেনশন বা অবজেক্ট হচ্ছে ফিশ। দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে। যদি বলি তারা ফুটবল খেলে, কি হবে? দে দে প্লে ফুটবল, প্লেইং হবে না কিন্তু, শুধু সাবজেক্ট বসাবেন। সাবজেক্ট মানে কি বলেন তো? এই দেখেন সাবজেক্ট মানে কি বলেন? কর্তা। তারপর কি? ভার্বের বেস ফর্ম বা ভি অন ফর্ম, এটাকে বলে ক্রিয়া। আর তারপরে বসবে অবজেক্ট। অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম। তারা মাছ ধরে, তারা হচ্ছে কর্তা। তারপর বসেছে ক্রিয়া, ক্যাশ। ক্যাশ মানে ক্রিয়া, ক্রিয়া মানে কি? যা কিছু করা হয়, অর্থাৎ ভার্ব যেটাকে বলে। হ্যাঁ, তাহলে কিভাবে বসাবেন? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এতটুক যদি মনে থাকে আপনি সব বাক্য তৈরি করতে পারবেন। আমি ভাত খাই, কি হবে? আই, সাবজেক্ট হচ্ছে আমি ভাত খাই। যদি বলা হয় তোমরা ভাত খাও, না, হ্যাঁ ইটিং হবে কেন? এই দেখো আমি ইটিং কি আমি কি ইটিং শিখাইছি? ইটিং শিখাইনি, আমি তো বলছি সাবজেক্ট, তারপর ভার্বের, সাবজেক্ট ভালো করে শোনেন, সাবজেক্ট, তারপর ভার্বের ভি ওয়ান ফর্ম, তারপর এক্সটেনশন। এখানে আমি কি ভি ওয়ান ফর্মের পরে আইএনজি বলেছি? আপনি আইএনজি বলছেন কেন? অর্থাৎ তারা ভাত খায়, দে ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস, আগে ভালো করে বুঝবেন। অনেকে আছে 3 মাস ক্লাস করে, 2 মাস ক্লাস করে ইংলিশে খুব ফ্লুয়েন্ট হয়ে যায়। আবার অনেকে আছে সারা বছরেও পারে না। কেন পারে না জানেন? যখন কথাগুলো বলি তখন মন দিয়ে শোনে না, আর যখন বলতে বলি তখন সব ভুল বলে। এই যে দে ক্যাচ ফিশ, গঠন প্রণালী কি দেখেন? এই যে এই জায়গাটা, গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী খুবই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ভি অন ফর্ম, তারপর এক্সটেনশন, দে ক্যাচ ফিশ। যদি বলা হয় আমরা ভাত খাই, কি হবে? উই ইট রাইস। যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস। আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি চিঠি লিখি। হ্যাঁ, যদি বলা হয় আমি অঙ্কটি করি, আই ডু দা সাম। আই ডু, আমি করি, আই হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব বসেছে ডু, তারপর অবজেক্ট বসেছে দা সাম। আই ডু দা সাম, আমি অঙ্কটি করি। যদি বলি আমি স্কুলে যাই, হ্যাঁ তাহলে দেখেন এই যে বাক্যগুলো বললাম না, এই বাক্যগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু এগুলো আমরা পারি না। কেন পারি না বলেন তো? এগুলো পারি না হচ্ছে, আমি বলবো, হ্যাঁ বলেন। কোথা দিয়ে বলতাম স্যার? আপনি বলেন হচ্ছে চারটা বলবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি বলবেন আমরা সিনেমা দেখি। আহ, বাংলায় বলেন, আগে আগে সিনেমা ইংলিশ, আগে ইংলিশ বলার দরকার নেই, আমরা বাংলায় দুর্বল, বাংলাই পারি না, ইংলিশ পরে, আগে বাংলায় বলেন। আমরা সিনেমা দেখি। সিনেমা দেখে ওই ওয়াচ সিনেমা, হ্যাঁ, আহ, এখানে ওই মুভি। ওই আর ওই ওই আর ওয়াচিং সিনেমা, তারপর ওই হ্যাভ ওয়াচ সিনেমা, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাভ বিন
watching cinema for 1 hour. 1 hour, থ্যাংক ইউ। দেখছেন, তাহলে মওদুদ ভাইয়া কিন্তু বলতে পেরেছে যে চারটাই বলে দিয়েছে। আমরা সিনেমা দেখি, আমরা সিনেমা দেখছি, আমরা সিনেমা দেখেছি, আমরা 1 ঘন্টা ধরে সিনেমা দেখছি। দেখেন, আমি স্কুলে যাই, কি হবে এই দেখেন, আই গো টু স্কুল, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, তারা ক্রিকেট খেলে, দে They প্লে play ক্রিকেট, cricket. দে প্লে They play ক্রিকেট। cricket. দেখেছেন? They play cricket. এইবার আপনারা এখান থেকে 5টা বাক্য বলবেন এক একজন করে। প্রথমে ইমরান ভাইয়া বলবেন, অর্থাৎ আপনি 5টা বাক্য বলবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, তারা টিভি দেখে। হ্যাঁ, এইভাবে 5টা বাক্য বলতে পারবেন। ইমরান ভাইয়া বলেন প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, বলেন। হুম, School, হুম, I school, I write, I play cricket, হুম, I go to the market, I the market, I go to আই গো, সবই হচ্ছে। এই দেখেন, এই বাক্যগুলো করতে গেলে আপনাকে আগে, শুনতে পারছেন আমাকে? এই right. এইবার দেখেন, এই এই ভার্ব গুলো আপনাকে আগে মুখস্থ করতে হবে। আপনি বারবার একই রকমের ভার্ব ব্যবহার করেছেন। এখানে যদি ড্র মানে আঁকা, এটা যদি আপনি জানতেন, তাহলে আপনি একটা বাক্য বলতে পারতেন। আর সবগুলো আই বলেছেন, এখানে ভিন্ন ভিন্ন সাবজেক্ট ব্যবহার করতে হবে। কখনো ইউ বলতে হবে, কখনো রহিম, করিম, কখনো সুমন, হ্যাঁ, কখনো সুমনা, বিভিন্ন ধরনের বাক্য বলতে হবে। যেমন যদি বলা হয় সুমন একটি ছবি আঁকে, কি হবে? সুমন ড্রস এ পিকচার। সুমন ইজ না, সুমন ড্রস এ পিকচার। এই ড্র এর পরে একটা এস যোগ করতে হবে। সুমন ড্রস এ পিকচার, সুমন একটা ছবি আঁকে। তো দেখেন, আমি যে জায়গাটা বুঝাচ্ছিলাম, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি বলেন? সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। কিভাবে চিনবেন যে হুম কিভাবে চিনবেন যে এই বাক্যগুলা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? এই দেখেন, ভার্বের শেষে অ, আ, রস্বই, এন, ও, এস, আই, আন ইত্যাদি থাকবে। অর্থাৎ রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয় এইগুলো থাকবে। কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে। যেমন যদি বলি সে স্কুলে যায়, সে স্কুলে যায়, যায় বললে দেখেন শেষে একটা অন্ত্যেষ্টিয় চলে আসে। আমরা বাড়ি থাকি, তাই না, একটা রস্বই চলে আসে। তিনি আজ বাড়িতে আসবেন। Yes, come. আপনাদের ওখানে প্রচুর শব্দ হচ্ছে, একটু মিউট করে দিলাম। দেখেন, এখানে বললাম বাংলা ক্রিয়া শেষে এইগুলা থাকবে কিন্তু, রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, ওয়া, আ, রস্বই, এ, এন, এস এগুলা থাকবে। যেমন আমি স্কুলে যাই, দেখেন ডিরেক্ট একটা অক্ষর চলে এসেছে, রস্বইকার। তো বলা হচ্ছে কোন বাংলায় কোনো ক্রিয়াপদের শেষে যদি এইগুলা থাকে, কি, এই রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, আ, এন, ইন, এস, আই, দেখছেন লেখা রয়েছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলা থাকলে মনে করতে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এর বাংলা হচ্ছে সাধারণ বর্তমান কাল। টেন্সটা মাত্র 30 মিনিটের ভিতরে কমপ্লিট করা যায় যদি আমরা মন দিয়ে দেখি, কিন্তু আমরা মনোযোগ সহকারে পড়ি না, আমরা সিস্টেমে ভুল করি, যার কারণে টেন্স আমরা সারা বছর ধরে পড়েও কুল কিনারা পাই না। টেন্স খুবই সহজ একটা জিনিস। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। এই কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। এখানে সবাই কিন্তু একসময় শিশু ছিলেন, আমিও ছিলাম। সবাই একসময় ক্লাস 1-2-তে পড়েছেন, আমিও পড়ে এসেছি। সেই 1-2-র ক্লাস কিন্তু এখন অতীত হয়ে গিয়েছে। এই জন্য বলা হচ্ছে যে ওইগুলা হচ্ছে সব পাস্ট। আর এখন বর্তমান আপনার বয়সের জীবনের যে অধ্যায়টা চলছে রানিং, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর আপনি এখনো বৃদ্ধ হয়ে পারেননি, মাথায় চুল পেকে যায়নি, দাঁত পড়ে যায়নি, ওই সময়টা এখনো আসেনি। যেটা আসেনি এখনো, এটা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎকাল। আমরা এখন দেখবো প্রেজেন্ট ইনডেফিনিটের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখে চিনবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? সহজ উপায় চেনার, দেখেন বাংলা ক্রিয়াপদের শেষে তেসো, তেসি, তেসেন, তেসে, স, সি, সে, সেন ইত্যাদি থাকে বাংলা ক্রিয়াপদের শেষে। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। দেখছেন? তাহলে কি, আমি বাজারে যাচ্ছি, এখানে গঠন প্রণালী কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারবো। কিভাবে পারবো দেখেন, আমি স্কুলে যাচ্ছি, প্রথমে হচ্ছে আই, সাবজেক্ট। প্রথমে কি হবে? সাবজেক্ট। তারপর অ্যাম, ইজ, আর। আই এর পরে সবসময় অ্যাম বসে। এরপর মূল ভার্বের পর আইএনজি, আই অ্যাম গো, এরপর আইএনজি, গোয়িং, আই অ্যাম গোয়িং। তারপর টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি।
সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। দেখছেন? যদি বলা হয় আমরা মাছ ধরছি, উই আর ক্যাচিং ফিশ, কোন চিহ্নগুলো দেখে বুঝবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসেন, সে, স, সেন ইত্যাদি থাকবে। এগুলো থাকলে মনে করতে হবে এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল। কিভাবে গঠন করবেন? এই বাক্যগুলো গঠন করার সুন্দর একটা নিয়ম রয়েছে। প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে। কি বসবে বলেন? সাবজেক্ট। এরপর অ্যাম ইজ আর, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি অবশ্যই দিতে হবে। কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ সহজে যদি বলি আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, এখানে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে বলতে হবে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি দেখছি, আই অ্যাম ওয়াচিং। দেখছেন? তাহলে এখানে কি হবে বলেন তো? এইবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য বলতে হবে কয়েকটা। মওদুদ ভাইয়া বলবেন আর ইমরান ভাইয়া বলবেন, দুইজন বলেন। প্রথমে ইমরান ভাই বলেন, বাংলায় কয়েকটা বাক্য বলেন। হ্যাঁ বলেন, তারপর ইমরান ভাই বলবেন। না ওইভাবে না, আমি বলেছি বাংলায় বলেন, আগে 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 বাংলা বলবেন, তারপর ইংলিশে অনুবাদ করবেন। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি ক্রিকেট খেলছি, আম প্লে ক্রিকেট। আই এম প্লেইং ক্রিকেট, সরি। এখানে ভার্বের পর আইএনজি দিতে হবে। বাংলা বলেন, তারপর ইংলিশ বলেন, পারা যাবে? বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি বলতে হবে। মেহেদি হাসান ভাইয়া বলতে পারবেন? ইমরান ভাই স্যার, বলেন। আপনি অনেকগুলো জি বাক্য স্যার, বলেন। আহ, আমি অফিসে যাচ্ছি। আই এম আই এম গোয়িং টু গোয়িং টু অফিস। অফিস। তারপর শুধু আমি সে না, আমি অফিস। আমি বাদ দিয়ে অন্য কিছু বলেন। ইউ, দে, হি, আচ্ছা, শি। you, হুম তুমি অফিসে যাচ্ছ। হুম ইউ আর গোয়িং টু অফিস। হুম তারা অফিসে যাচ্ছে। হুম দে আর গোয়িং টু অফিস। যদি বলি তারা অফিসে যাচ্ছে না, যদি বলি তারা অফিসে যাচ্ছে না, নেগেটিভ কি হবে? স্যার, নেগেটিভ, বাট দে আর নট, দে দে, আর নট গোয়িং টু অফিস। থ্যাংক ইউ। এই জায়গাটা আমরা অনেকেই কিন্তু ভুল করি, দে আর নট গোয়িং টু অফিস। আরো কিছু বলেন তাহলে। তারা ফুটবল খেলছে, তারা মাছ ধরছে। তারপর এইখানে মূলত কি চেঞ্জ করতে হবে বলেন তো? they are playing football. ইয়েস। They are going to market. They are going to then. এই দেখেন, এই ভার্ব গুলো আপনাকে মুখস্থ করতে হবে। ইট মানে খাওয়া, দে আর ইটিং রাইস। তারপরে মনে করেন এখানে রয়েছে ফাইট মানে মারামারি করা, তারা মারামারি করছে, দে আর ফাইটিং। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তাহলে আমি তোমাকে খুঁজছি, আমি তোমাকে খুঁজছি, আই এম ফাইন্ডিং ইউ। ফ্লাই I'm মানে ওড়া। finding. তারপর দেখেন ফরগেট মানে ভুলে যাওয়া, আমি তোমাকে ভুলে যাচ্ছি, আই এম ফরগেটিং ইউ। ফরগিভ অর্থ ক্ষমা করা, আমি তোমাকে ভুলে ক্ষমা করছি, আই এম ফরগিভিং ইউ। অর্থাৎ আপনাকে বেশি করে ভার্ব মুখস্থ করতে হবে আর বেশি করে সাবজেক্ট মুখস্থ করতে হবে। আর ওই নিয়মটা কিন্তু সর্বদা ঠিক থাকবে। নিয়মটা এখানে কি হবে? Yes, সাবজেক্ট, sir. সাবজেক্ট তারপর অ্যামিজার। ইমরান ভাই বুঝতে পারছেন আমার কথা? এই ক্লাসগুলোর অপেক্ষায় কিন্তু আমরা থাকি, এগুলো একেবারে বেসিকের ক্লাস। হ্যাঁ ইমরান ভাই কথা বলেন প্লিজ। ঠিক আছে। হ্যাঁ, একেবারে কিন্তু দেখেন এখানে না বুঝলে আপনি বলবেন স্যার আমি বুঝিনি, আমি 10 বার না 20 বার করে বুঝাবো। কিন্তু এখানে যদি না বোঝা যায় তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে, পরবর্তীতে বুঝতে পারবেন না। আমি স্কুলে যাচ্ছি, হ্যাঁ, সে বাজারে যাচ্ছে। তো এই বাক্যটাকেও কিন্তু 4 রকম ভাবে বলা যায়। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম না যে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এখানেও সেইভাবে করা যায়। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, এটা নেগেটিভ করা যায়, আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? এম আই গোয়িং টু স্কুল? আমি কি স্কুলে যাচ্ছি না? এম নট আই গোয়িং টু স্কুল? ইয়েস। আমি কি স্কুলে যাচ্ছি না? ain't I going to school? am not I going to school? অর্থাৎ এইখানে কিন্তু একটা বাক্য দিয়ে ওই বাক্যটাকে আমরা আবার কিন্তু অ্যাফার্মেটিভ,
সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, এইগুলা কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আপনি কেন পারবেন না? একটা বাক্যকে কিভাবে আমরা বিভিন্ন ভাবে রূপান্তর করতে পারি একটা বাক্যকে। দেখেন এই যে এখানে দিয়েছি, যেমন এগুলো কি একজন পড়েন তো, এটা মওদুদ ভাইয়া পড়েন। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আমি কি হ্যাঁ, আমি স্কুলে যাই, আই আই গো টু স্কুল। আমি হুম, স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। হুম, আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। হুম। তারপর সেই স্কুলে যায়। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। সে স্কুলে যায় যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। এইবার দেখেন আপনাকে এখানে নিজে নিজে করতে হবে। আই গো টু স্কুল, এখানে যদি আমি একটা নতুন বাক্য তৈরি করে দিই, THEOI, দে, CATCH, দে ক্যাচ ফিশ, FISH, দেখেন FI, দে ক্যাচ ফিশ। হ্যাঁ, এইবার এখানে যেমন বলেছেন আই গো টু স্কুল, এখানে লিখলাম দে ক্যাচ ফিশ। এবার আমি দে ক্যাচ ফিশ, তারা মাছ ধরে, তারা মাছ ধরে না, যেমন আমি স্কুলে যাই না। ক্যাচ ফিশ ইন দ্য রিভার। তারা নদীতে মাছ ধরে, তারা নদীতে মাছ ধরে না। দে ডোন্ট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। হ্যাঁ, তারা কি এখানে নদীতে মাছ ধরে, না, এখানে তো আমি নদী বলিনি, ডু এখানে দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখানে আমি নদী বলিনি, এখানে বলেছি শুধু তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ। বুঝছেন স্যার, আমি এটা অতিরিক্ত যোগ করতে হুম, হুম। সেন্টেন্স একটু লম্বা করার জন্য, আচ্ছা, কারণ আচ্ছা, এটা আচ্ছা। শর্ট সেন্টেন্সে হুম, হুম, না। হুম, হুম। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, দেখেন এবার পাস্ট টেন্স দিয়েছি। আমি স্কুলে গিয়েছিলাম, এটা ইমরান ভাইয়া পড়েন, এই পর্যন্ত পড়বেন। আমি স্কুলে গিয়েছিলাম, এই যে এখান থেকে পড়েন। আই ওয়েন্ট টু স্কুল, পড়েন, জোরে পড়তে হবে, স্পিক লাউডলি। আই আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? আই ডিডেন্ট গো টু স্কুল। আমি স্কুলে আমি কি স্কুলে গিয়েছিলাম? আই ডিডেন্ট গো টু স্কুল। ডিডেন্ট আই গো টু স্কুল। আমি Did I go to যাইনি। হুম, ডিডেন্ট আই গো টু স্কুল। হুম, আই উইল গো টু স্কুল। হুম, আমি স্কুলে যাব। হুম, আই ওয়ান্ট গো টু স্কুল। হুম, আমি স্কুলে যাব না। হুম, আই উইল গো টু উইল আই গো টু স্কুল। হুম, স্যার নিচে পা হুম, উইল আই হুম। এইটা আমি একটু পড়ে দিই, দেখেন এখানে আপনার গো টু উচ্চারণে, স্কুল। এখানে উচ্চারণে একটু ভুল হচ্ছে। হ্যাঁ, এখানে এইভাবে পড়বেন প্লিজ। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, কি বলতে হবে বলেন? আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, এটাকে ওয়েন্ট না, এটা বলতে হবে ওন্ট। উইল নট কে বলা হয় ওন্ট, উইল নট কে কি বলা হয় বলেন তো? ওন্ট, মনে রাখবেন। স্কুলে যাব, আই হুম। গো টু স্কুল। আমি যেমন স্কুলে যেমন যাব, আই প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হলে বলা হয় ডোন্ট, আর আই ওয়ান্ট টু গো টু স্কুল। আমি প্রেজেন্ট টেন্সের নেগেটিভ উইল হলে, গো টু স্কুল। প্রেজেন্ট টেন্সের নেগেটিভ হলে বলা হবে স্কুলে যাব, হচ্ছে ডোন্ট। ওটাই করতে হুম। প্রেজেন্ট টেন্সে যখন নেগেটিভ হবে তখন বলা হচ্ছে কি ডোন্ট, আর ফিউচার টেন্সের নেগেটিভ হলে বলা হচ্ছে ওন্ট। আমি স্কুলে যাব, আই ওন্ট, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব না, আই ওন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, কি হবে, ওন্ট আই গো টু স্কুল। অর্থাৎ এটা ভালোভাবে মনে রাখবেন। এবার দেখেন আমি স্কুলে যাচ্ছি, কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি, এর ইংলিশটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই না? কবিতার ফেরিওয়ালা রাজিন, রাজিন পড়ো তুমি এটা, রাজিন একটু পড়ো, আনমিউট করো তো, শুনতে পাচ্ছো রাজিন? Yes, sir. তুমি এইগুলা পড়ে ফেলো। আমি স্কুলে যাচ্ছি, এইখান থেকে পড়ো, বাংলা পড়বা এবং ইংলিশ পড়বা। তুমি ভালো আছো তো, সুস্থ আছো? I'm going to school. আমি কি স্কুলে যাচ্ছি? I'm going to school. আমি স্কুলে যাচ্ছি না। Going to school. আমি কি স্কুলে যাচ্ছি? Going to আমি কি স্কুলে যাচ্ছি না? এবার আই ওয়াজ গোয়িং টু স্কুল। স্কুল আমি যাচ্ছিলাম। হ্যাঁ, I was not going to স্কুল। স্কুলে যাচ্ছিলাম না। হুম, তারপর পড়ো। কি হলো, থেমে গেলে কেন রাজিন?
হুম, নেটওয়ার্কের সমস্যা তোমার ওখানে হুম, শুন- এবার দেখা যাচ্ছে, আবার পড়ো। আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখান থেকে শুরু করো। হুম আমি স্কুলে যাচ্ছিলাম না। হুম আমি যাচ্ছিলাম। হুম Was not going to school. আমি কি স্কুলে যাচ্ছিলাম না। হুম ওয়াজ নট আই গোয়িং টু স্কুল, আমি তারপর পড়ো আই উইল বি গোয়িং টু স্কুল, এখান থেকে পড়ো। এই চারটা পড়ে ফেলো। আই উইল, যেতে থাকবো না। হুম Will I be going to school? আমি কি স্কুলে যেতে থাকবো? হুম Will not be going to school. আমি কি স্কুলে যেতে থাকবো না। I have gone to school. আমি স্কুলে গিয়েছি। I have not gone to school. আমি স্কুলে যাইনি। Have I gone to school? আমি কি স্কুলে গিয়েছি। Have not I gone to school? আমি কি স্কুলে যাইনি। বলো তো, রনি ফুটবল খেলছে, কি হবে? রনি ফুটবল খেলছে। স্যার আবার বলেন তো বাংলাটা। বাংলাটা, রনি ফুটবল খেলিতেছে বা খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর ইংলিশটা কি হবে? রনি ফুটবল খেলছে, বলো। রনি ইজ রনি রনি কি ফুটবল, রনি ইজ প্লেইং ফুটবল। ফুটবল। যদি বলা হয় রনি ফুটবল খেলছে না, রনি ইজ না রনি ইজ নট প্লেইং ফুটবল। রনি কি ফুটবল খেলছে, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, তখন কি হবে? রনি কি ফুটবল খেলছে না, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাও বলো। এটার পাস্ট কন্টিনিউয়াস বলো তো, রনি ফুটবল খেলিতেছিল, রনি ফুটবল খেলছিল, কি হবে? রনি was ফুটবল। রনি ফুটবল খেলছিল না, রনি was not playing ফুটবল। রনি ফুটবল খেলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস, কি হবে? রনি will ফুটবল। না, ভুল হয়ে গেল, এখানে একটা বি যোগ করতে হবে, রনি উইল বি প্লেইং ফুটবল, কি হবে বলো? রনি will play ফুটবল। না, রনি উইল বি প্লেইং ফুটবল, রনি ফুটবল খেলতে থাকবে। শ্যাল বি বা উইল বি সাবজেক্টের পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি দিতে হবে। রনি উইল বি প্লেইং ফুটবল। আমরা মাছ ধরতে থাকবো, কি হবে? আমরা মাছ ধরতে থাকবো। না, উই উইল ক্যাচ ফিশ, উইল ক্যাচ ফিশ, এটার অর্থ তো আমরা মাছ ধরবো, কিন্তু আমরা মাছ ধরতে থাকবো, ফিউচার, ভবিষ্যতে উই উইল বি ক্যাচিং ফিশ। হ্যাঁ, উই উইল বি ক্যাচিং ফিশ, সবাই মনে রাখবেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট, তারপর উইল বি, আমরা শ্যাল বিটা টোটালি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, শ্যাল বিটা কিন্তু বর্তমানে বাদ, শ্যাল বিটা হবে না। তাহলে সাবজেক্ট প্লাস, প্লিজ কে জানি একটু কথা বলছেন, হ্যাঁ, সাবজেক্ট প্লাস এখানে শ্যাল বি বা উইল বি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, একটু মনে রাখবো আমরা সবাই। হুম, যদি বলা হয় রীতা গান গাইতে থাকবে, কি হবে? ইয়েস, রীতা উইল বি সিঙ্গিং এ সং। দেখছেন, তাহলে সে একজন ছোট্ট মানুষ। রাজিন কোন ক্লাসে পড়ে জানো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ে, অথচ টেন্স তার এ টু জেড কমপ্লিট। সামান্য হয়তো একটু ত্রুটি হয়েছে, কিন্তু সে টেন্সটা খুবই ভালো পারে। আমাদেরকে টেন্সটা ঠিক এইভাবেই শিখতে হবে। দেখেন, আমি স্কুলে গিয়েছি। বলো। আচ্ছা, তাহলে তুমি আজকে লিভ নিতে পারো, তুমি পরবর্তীতে ক্লাস রেকর্ডটা দেখে নিও। আর আজকে যদি এখন তুমি ক্লাস থেকে, ওকে, শুধু
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে শুধু শোনো, আজকে আর বলা লাগবে না, যেহেতু কালকে তোমার বাংলা পরীক্ষা। তবে প্রতিদিন আমার ক্লাসে তুমি অ্যাটেন্ড করবা, ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপর আমরা এখন এখানে একটু কথা বলবো। আমরা কোন জায়গাতে ছিলাম জানো? প্রেজেন্ট টেন্সটা আমরা কমপ্লিট করতেছিলাম। যেমন কন্টিনিউয়াস টেন্সে দেখাচ্ছিলাম যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আমি স্কুলে যাচ্ছি, আম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। কিভাবে চিনবো? বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন, সে, স, সে এমন থাকলে তখন সেই টেন্সটা আমরা বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে যাচ্ছি, এটা তো চলিত ভাষা। আমি স্কুলে যাচ্ছি, সবাই ভালোভাবে খেয়াল করবেন। আমি স্কুলে যাচ্ছি, এইটাকে বলা এটা যায়। হচ্ছে সাধু ভাষায় হচ্ছে স্যার আমি স্কুলে যাইতেছি, এটাই হ্যাঁ, চলিত ভাষায় স্যার যাচ্ছে। ঠিক, আমি ওই জায়গাটাতে বলতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমি স্কুলে, আমরা সাধু ভাষাটা বললে বেশি বুঝতে পারবো, আমাদের বুঝতে সুবিধা হবে। আমি স্কুলে যাইতেছি, তারা স্কুলে যাইতেছে, তারা মাছ ধরিতেছে। কিন্তু ধরিতেছে না বললে চলিত ভাষায় ধরছে। দেখবেন আগের কালের বই, অ্যানসিয়েন্ট যে বইগুলা ছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ, নজরুল। আগে স্যার সব সাধু ভাষায় লেখা হতো, এখন স্যার ম্যাক্সিমাম বই স্যার চলিত ভাষায় লেখা এখন হয়। 100%, চলিত ভাষাটাই তো অ্যাভেলেবেল স্যার হ্যাঁ, আমাদের এখন জন্য। 100% বই চলিত ভাষায় লেখা হয়। আপনারা যে সময়ে পড়াশোনা করছিলেন ওই সময়ে কিন্তু তখন বই সব পুস্তক, ভাষা লেখা ছিল। হ্যাঁ, সব সেই শরৎচন্দ্রের বই, তারপর ওই যে আপনার রবীন্দ্রনাথ নজরুলের যত গল্প, প্রবন্ধ, স্যার কবিতা। ওই যে প্রশ্নের মধ্যে লেখা থাকতো না স্যার, প্রশ্নের মধ্যে যখন আমরা পরীক্ষা দিতাম প্রশ্নে লেখা থাকতো সাধু চলিত ভাষার মিশ্রণ দর্শনীয়, সুতরাং যে কোনো একটা ভাষায় অ্যান্সার করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, একটা এই ওয়েতে, হয় সাধু ভাষা নয় চলিত ভাষা। এই সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণটাকে, এই দোষটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী, ইয়েস, ইয়েস। তো এই যে সমস্যাটা, এটা এখন আর থাকে না। এখন সব জায়গায় আমরা চলিত রূপ ব্যবহার করি। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখলাম। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা বেশি ব্যবহার করি আমাদের বাংলা ভাষায় কথা বলতে গেলে, বাংলা বা ইংলিশে। আমরা প্রেজেন্ট পারফেক্ট এর বাংলাটা হচ্ছে, কেউ বলতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা কি হবে? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা হচ্ছে চলমান বর্তমান কাল, চলমান বর্তমান কাল। তাহলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটুকু কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা কি বলবো? এনিওয়ান ক্যান সে? ছেলেদের কোনো ভিতরে কাজ কেউ? চলছে সেটাকে present perfect tense বলে। না, আমি এই সংজ্ঞা জানতে চাচ্ছি না। আমি জানতে চেয়েছি কি, যে এইটুকুর বাংলা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলা কি হবে? যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বাংলাটা কি হবে? আমরা অনেকেই কিন্তু এই বাংলাটা জানি না। আমরা ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট সাধারণ বর্তমান স্যার। না না না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অর্থ হচ্ছে সাধারণ বর্তমান। আচ্ছা, সাধারণ। দেখেছেন? তাহলে আমরা কিন্তু টেন্স ভাবি কি, যে টেন্স সহজ জিনিস, পড়বো না। কিন্তু এই সহজ না স্যার, জিনিসগুলাই, বর্তমান বর্তমান। হ্যাঁ হ্যাঁ, অনেকটা প্রায় সঠিক বলেছেন। আরো একটু বলেন। আমি আপনাকে বেশ কয়েকবার বলছি, কথা বলতে হবে সবাই। কে এম সানিম, আপনার এই আইডি, আপনার পুরো কাজটা কাজটি সবে মাত্র শেষ হয়েছে, রেজাল্ট এখনো বাকি। কে এম সানিম, এই আইডিতে আপনি কে ক্লাস করছেন জানি? আপনার নিক নেমটা কি? আমার নাম, হুম হুম, আমার বলেন। নাম নাহিদা সুলতানা। নাহিদা সুলতানা, আচ্ছা। আপনি প্রায় সঠিক বলেছিলেন, নাহিদা আপা। কিন্তু এখানে আরো একটু কারেক্ট করে বলতে হবে। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা জানি প্রেজেন্ট মানে বর্তমান, আর টেন্স মানে কাল, বাদ থেকে গেল কি? পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে, এর অর্থটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। অর্থাৎ যেটা পূর্বে ঘটে গেছে, পুরা ঘটিত, কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে। যেমন আমি ভাত খেয়েছি, অর্থাৎ আমি এই মাত্র ভাত খেয়েছি, ভাত খাওয়াটা এখনো শেষ হয়নি বা কেবল শেষ হলো। আমরা ফুটবল খেলেছি, অর্থাৎ এই মাত্র খেলাটা শেষ করেছি, আমরা এখনো খেলা শেষ করে মাঠ ছেড়ে পারিনি। কিন্তু এইটা যদি একটু অতীত হয়ে যায়, সময়টা যদি একটু গড়িয়ে যায়, তখন কিন্তু এটা আবার পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সময়টা একটু গড়িয়ে গেলে সেটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী কি? নাহিদা আপা বলতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি হয়? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, হচ্ছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ। হ্যাভ হ্যাভ হ্যাভ, হ্যাঁ জি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব ওয়ান, হুম, ভার্বের ভি থ্রি স্যার। এখানে ভার্বের ভি3 বলতে হবে। হ্যাঁ, আমি একটা ক্লাসে বলেছিলাম যে
কোনো বাক্যে যদি হ্যাজ বা হ্যাভ ব্যবহার করা হয় তবে ওই বাক্যের পরের যে ভার্বটা হবে ওইটা হবে ভার্ব 3। মনে রাখবেন একটু, হ্যাঁ। আপনি কখনো মিউট করবেন না, আনমিউট করে রাখেন, কথা বলবেন। আমার সঙ্গে ভাষাটা শিখতে গেলে কথা বলতে হবে। আপনি যত বেশি মুখ খুলবেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইউ হ্যাভ টু। আমার আসলে অনেক জড়তার কারণে আমি ভয় না, বসে। এই জড়তাটা কাটার জন্য তো এখানে এসেছেন নাকি? আপনি যদি পারতেন, আপনি তো আমার ব্যাচে ক্লাস করতে আসতেন না, বরং আপনি আরো আমার মতো কাউকে পড়াতে পারতেন, যে আমি পারি, আমি অন্যদেরকে পড়াবো, তাই না? অর্থাৎ কি করতে হবে? আপনাকে শিখতে হবে। আপনি এখানে এখানে এসেছেন শেখার জন্য। কখনো জড়তা করবেন না, হ্যাঁ। সব সময় আপনি ইয়ে করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে, হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। এখানে সবাই কিন্তু কম বেশি কাজগুলা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। প্রত্যেকে প্রায় কাজগুলা, যে কাজগুলা দেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি আজকে একটু নক দিবেন, হ্যাঁ। আমি লিখে দিব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি হোমওয়ার্ক যেগুলো দিব এগুলো লিখে দিবেন। যেমন আজকের হোমওয়ার্কটা আমি এখনো এসে পারিনি, এই সেই টেন্স রিলেটেড যে ট্রান্সলেশন, এগুলো আমি দেখাবো, এগুলো বাসায় করবেন, করে আমাকে পাঠাবেন। লিখে পাঠানো লাগবে না, মুখে রেকর্ড করবেন, রেকর্ড করে পাঠাবেন, জড়তা স্যার আমি দেখবেন। করেছি স্যার, হ্যাঁ, পাঠানোর পাঠাবেন। সময় পাই স্যার, রাত্রে কালকে করেছি আমি, আর পাঠাইতে আবার পারি নাই, সমস্যা নাই, সময় যখন গেছে। যখন সময় পাবেন পাঠাবেন, হ্যাঁ। বিশেষ করে আমি পাঠাবো না স্যার। অবশ্যই রবিবারের দিনে কাজগুলো বেশি পাঠাবেন। রবি, শনি রবি আমি আপনার ছুটি 13, থাকে তো? 14, 15 এগুলো করেছি স্যার গতকাল। অনেক ভালো, আপনি মাঝে অনেকগুলা কাজ একসঙ্গে পাঠিয়েছিলেন, হোমওয়ার্ক, আমি অনেক খুশি হয়েছি। হুম। তো দেখেন, আমি এই যে জায়গাটা বলছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা আমরা কেউই পারলাম না। এর বাংলাটা হবে পুরাঘটিত পুরা বর্তমান কাল। বর্তমান। সবাই আমার সঙ্গে একটু বলবেন, পুরাঘটিত বর্তমান কাল। মনে রাখবেন, আমরা কিন্তু অনেকেই বলি চেয়ারটা আমাকে দাও তো, চেয়ারের বাংলা আমরা জানি না। এই যে মোবাইল রিলেটেড যত ক্যাদেরা শব্দ, স্যার, ক্যাদেরা। কেদারা, ইয়েস, হ্যাঁ, মোবাইল রিলেটেড যত শব্দ, এর 99% আমরা জানি না। আপনি কোনো মানুষের কাছে শুনে দেখবেন মোবাইল মানে কি, পারবে না, 99% পারবে না, হ্যাঁ। মোবাইল ফোন অর্থ মুঠোফোন একদিকে হয়, কিন্তু এর সঠিক বাংলাটা ডিকশনারিগত মিনিং, হ্যাঁ, এর, ইয়েস, ভ্রাম্যমান ফোন বা ভ্রাম্যমান। যেমন আপনি যেখানেই যান, মোবাইলটা অনেকে এমনও, হ্যাঁ, এমনও হয়েছে যে আমরা এখন ইদানিং অনেকে, মানে আমরা যারা খুব ব্যস্ত জরুরি, আমরা টয়লেটে বা আমরা বাথরুমেও ফোনটা নিয়ে যাই, অর্থাৎ ভ্রাম্যমান, আমরা যেখানেই যাই এই যন্ত্রটা কিন্তু আমাদের সঙ্গে থাকে। অর্থাৎ মনে রাখবেন, মোবাইল শব্দের অর্থ হচ্ছে ভ্রাম্যমান। আমরা মোবাইলে প্রোফাইল বলি না, আমার মোবাইলের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেছি। প্রোফাইল শব্দের অর্থ কি আমরা কয়জনে এখানে জানি বলেন তো? প্রোফাইল, তারপরে এই যে আইডেন্টিটি, তারপরে রয়েছে মোবাইলে মেসেজ, সেটিংস, তারপরে অনেক রকম শব্দ রয়েছে। স্যার মেসেজ মানে বার্তা, একদমই ঠিক, কিন্তু দেখবেন আমরা বেশিরভাগ কিন্তু জানি না। শব্দ স্যার থেকে চলে যাচ্ছে, ইউজ করি না তো স্যার। হ্যাঁ, 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 আপনার চলে যাওয়ার কারণ আছে আপা, কারণ আপনি তো ইংরেজ, আমারও যে স্যার হুম, বাংলা ইউজ করি না হুম, হুম, সারাদিন। হুম। আপনি তো ইংরেজদের ভিতরে থাকেন এই জন্য, কিন্তু আমরা যারা বাংলাদেশে রয়েছি আমাদেরকে বাংলাটা, অনেক দেশে স্যার মোবাইল ওই ইউজ করে না, ওই কাছাকাছি হয়তো রুমে থাকে, হয়তো রুমের ক্লোজেটে থাকলো, ফোন আসলো, ওই যে ঘড়িতে কথা বলে স্যার। আচ্ছা, 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 হ্যাঁ, মানে ঘড়িতেও স্মার্ট ফোন ওয়াচ, সিস্টেম, ঘড়িতেও ফোন সিস্টেম। ঘড়িতে সাথে কানেক্ট করা স্যার, কানেক্ট করে নিয়ে আসে ঘড়িতে ও স্যার আচ্ছা, কথা আচ্ছা, বলে। আচ্ছা, মানে ফোনটা দূরে থাকে, শুধু হাত ঘড়িটা থাকলেই হয়ে যায় হাতে। হ্যাঁ, রিং বাজলেই বুঝতে পারে, হাত ঘড়িতে কথা বলে। আমার হাজবেন্ডও তো করে স্যার, সবাই করে। কত আমি সুন্দর। নেই নি স্যার। সেম সেম বলো তো স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই প্রযুক্তি আমাদের দেশেও আসছে। করা, কানেক্ট করা আর কি। ইয়েস, ইয়েস, আমাদের দেশে এই ঘড়িগুলা পাওয়া যায়, একটু কস্ট, একটু দামি, কিন্তু এই ঘড়িগুলো আমাদের দেশেও চলে আসছে, ফোন দূরের থাকলেও সমস্যা। বার্ড ইউজ করি, হুম, হুম, সেটা তো স্যার কিচ্ছু লাগে না। ফোন আসলে বার্ডের সাথে ওইটাই কথা বলি। বার্ড যারা অলওয়েজ ইউজ করে, আমি অলওয়েজ করতে পারি না, এই আচ্ছা, জন্য আচ্ছা, আমি আচ্ছা, ফোনেই কথা বলি। অনেক আমার ভালো। মেয়েরা তো স্যার, বাচ্চারা সবাই বার্ড ইউজ করে কথা বলে। তবে একদিন আপনার যদি সময় হয়, আপনার স্কুলের ভিডিও বা আমাকে একটু ভিডিও কল দিবেন রাত্রে, মানে ওখানে যখন দিন হয়, আমাদের তো রাত। আমি, আমার খুবই ইচ্ছা যে ওই স্কুলের পরিবেশটা একটু দেখবো, এনভায়রনমেন্ট গুলা, হ্যাঁ। যদি স্কুল ছুটির দিকে বা শুরুর দিকে, মানে আপনার যাতে কোনো সমস্যা না হয়, ওখানে তো সিসি ক্যামেরা থাকে, মানে একটু দেখাবেন যে আমেরিকার, সিসি ক্যামেরা। হ্যাঁ, হ্যাঁ, তারপরও আমাকে একদিন একটু দেখাবেন যে স্যার এইটা হচ্ছে আমাদের আমেরিকার স্কুলের পরিবেশ। কারণ একটা কথা রয়েছে, সিইং ইজ বিলিভিং, অর্থাৎ দেখলেই বিশ্বাস হয়। বা আমরা, মানে একটা জিনিস আমি সেখানে যাইনি, কিন্তু এখানে বসে যদি আমি দেখতে পারি, আমার অনেক জ্ঞান অর্জন হবে। আর যখন যাইতে পারবো, যদি নসিবে থাকে, এটা তো আরো ভালো কথা। ওদের দেশের স্কুলের এনভায়রনমেন্ট কেমন, আমাদের দেশের কেমন, দুইটার কি ভিতরে আমি একটা তুলনা করতে পারি। সাথে আমি স্যার অনেক কিছু বলবো, একদম অন্যরকম, এখানে সম্পূর্ণ সিস্টেম ভিন্ন। হ্যাঁ, হ্যাঁ, এটার যদি 10% সিস্টেম আমাদের দেশে অ্যাপ্লাই হতো, আমাদের দেশের ছেলে মেয়েরা অনেক ভালো,
অনেক মেধা, ওরা অনেক উপরে উঠে যেত। না, আমি একটা স্যার আমার কিন্ডার কি মনে হয় জানেন, দেশে এসে স্কুল খুলি, কিন্তু শোনেন, কেউ তো স্যার প্রথমে মূল্য দিবে না, অনেক টাকা খরচ হবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটা স্কুলের সঙ্গে জড়িত, একটা কিন্ডার গার্ডেন স্কুল। এই যে সোহাগ স্যারের বই, যে বইটা সোনামুখ পরিবার, হ্যাঁ, ইনি হচ্ছে পুলিশের একজন এসপি ছিলেন আমাদের দেশের জি স্যার, অবসরপ্রাপ্ত। উনি বলছে স্যার, কামরুল ইসলাম। হ্যাঁ, হ্যাঁ কামরুল ইসলাম সাহেব। তো উনি হচ্ছে ঢাকায় থাকে এখন। ঢাকাতে ওনার অনেক সম্পত্তি রয়েছে, মানে প্রায় 50 কোটি টাকার মতো। তো এখন, হ্যাঁ বলেন, ক্লাস নাম্বার কত? কোনটা কোনটা? আমার ফোন নাম্বার আমি লিখে দিব ক্লাস শেষে। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি। দেখেন, বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান। যেমন আমি, দেখেন, সে কাজটি করিয়াছে, সাধু ভাষায় চলিত ভাষায় সে কাজটি করেছে। আমি বাজারে গিয়েছি, তারা আমগুলো খেয়েছে। আমি কলা খাইনি। দেখেন, এটা একটা নেগেটিভ। কলা খাইনি বললে এটা পাস্ট টেন্সেও হতে পারে, পাস্ট টেন্সের নেগেটিভ। আবার পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভও কিন্তু আপনি এইভাবে করতে পারেন, এই একই বাক্য, আমি কলা খাইনি। তিন, ওইটা আমি কলা খাইনি, হুম, আই হ্যাভ নট ইটেন রাইস, আই ডিড নট, আই আই ডিড ডিড নট নট ইট রাইস, ইট ব্যানানা, আই ডিড নট ইট। হ্যাঁ ইট ব্যানানা। আর আই পাস্ট পারফেক্টের নেগেটিভ যদি করেন, আই হ্যাড নট ইট ব্যানানা, আই আই হ্যাড হ্যাড নট ইট নট। ব্যানানা। ইয়েস। তাহলে দেখেন এখানে সাবজেক্ট, এই যে সবাই একটু ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, যারা আমরা টেন্সে একটু দুর্বল, আমরা এই সূত্র দিয়ে সব পারফেক্ট টেন্স করতে পারবো। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। কেমন দেখেন, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। এখানে কিভাবে হলো, আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাজ বা হ্যাভ, তো আই এর পরে কখনো হ্যাজ বসে না, হ্যাভ বসে। আই হ্যাভ, ইয়েস, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সঙ্গেও হ্যাভ হয়, বাদ বাকি সব জায়গায় হ্যাজ বসে। তো আই হ্যাভ, এরপরে ভার্বের ভি3 গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। আর এরপরে এক্সটেনশন হচ্ছে টু দা মার্কেট। এখানে টু কেন হলো, এই প্রপার একটা নাউনের পূর্বে টু দিতে হয়, যেমন টু মার্কেট, টু স্কুল। তাহলে আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। আমি কলাটি খেয়েছি, আই হ্যাভ ইটেন দা ব্যানানা। আমি অঙ্কটি করেছি, আই হ্যাভ ডান দা সাম। আমি তাকে হেল্প করেছি, আই হ্যাভ হেল্পড হিম, আই হ্যাভ হেল্পড হিম। এরপর আরেকটা টেন্স আছে, দেখেন এইটা করে প্রেজেন্টেশনে যাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একেবারে সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আপন ভাই, এরা যমজ দুই ভাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা হয়েছে, পূর্বে শুরু হয়েছে, এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইয়েস, টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তা। শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়ের উল্লেখ থাকে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আমি ভাত খাচ্ছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ওই বাক্য বলা যাবে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। শুধু সময়ের উল্লেখ, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি ভাত খাচ্ছি ইংরেজি আই অ্যাম ইটিং রাইস, আর আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি এর ইংরেজি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। তো দেখেন এখানে গঠনটা আমরা কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবো। দেখেন, ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়াপদের শেষে যা যা থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষে, ক্রিয়াপদের শেষে ঠিক একই জিনিস থাকে। যেমন তেসি, তেসি, তেসো, তেসেন, সি, সে, সেন ইত্যাদি উল্লেখ থাকে। হ্যাঁ, যেমন বাংলা ক্রিয়াপদের শেষে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে। এই বাক্যটা আপনি কিভাবে গঠন করবেন, প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিতে হবে। প্রথমে কি নিতে হবে, একেবারে সহজ, একটা সাবজেক্ট নিতে হবে। এই দেখেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট একটা নিয়েছি আই। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। ইয়েস, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। ফুটবল ফর 5 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, কিভাবে বলবেন, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। অর্থাৎ অর্থাৎ প্রথমে সাবজেক্ট দিবেন, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন দুইটার একটা দিবেন। তো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, এরপরে হ্যাভ বিন বসে। প্রেজেন্ট পারফেক্টেও কিন্তু আই এর পরে হ্যাভ বসেছিল, ফার্স্ট পারসন যেহেতু। আর এখানে আই হ্যাভ বিন, এরপর কি, ভার্বের পর আইএনজি, ওয়াক মানে হাঁটা, এর সঙ্গে ওয়াকের পর আইএনজি, ওয়াকিং। আর কয় ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা ধরে, যাবত বা ধরে থাকলে ফর। এই দেখেন, আই হ্যাভ বিন ওয়াকিং ফর কয় ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। অর্থাৎ এখানে ওয়াকিং এর জায়গায় প্লেইং। আমি 3 ঘন্টা ধরে অঙ্কটি করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 3 আওয়ার্স। দেখেছেন, দুইটা জিনিস মনে রাখবেন কিভাবে দেখে চিনবো। চিনবো হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এইগুলো থাকে। আর গঠন কিভাবে করব, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন
প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। তো মনে রাখবেন কোন জায়গায় সিন্স বসে আর কোন জায়গায় ফর বসে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে বললে সিন্স। হ্যাঁ, এখানে আমি একটু বলে দেই, হইতে থেকে চেয়ে, তিনটা কথা মনে রাখবেন, হইতে থেকে চেয়ে, এই তিনটা শব্দ যদি থাকে তাহলে সিন্স বসে। হইতে থেকে চেয়ে, সকাল হইতে বৃষ্টি হচ্ছে, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি। কত সাল থেকে? এখানে হ্যাঁ, সিন্স 1980। কিন্তু যদি বলা হয় যাবৎ বা ধরে, সবাই ভালোভাবে শুনবেন, যাবৎ বা ধরে থাকলে ফর হবে। যেমন আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগিতেছি, আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগিতেছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক। কি হবে বলেন? ফর 1 উইক। ফর এ উইক বা ফর 1 উইক। দেখেন তো এইগুলো করতে গেলে এই যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, এই প্লের সঙ্গে আইএনজি যুক্ত। এই জন্য বলি এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এই ভার্ব ফর্ম 20টা বা 25টা যদি কেউ মুখস্থ করে ফেলেন, আমি তার পড়াটা আজকে নিব। আর এখন আপা নিউজ পেপারের উপর একটু প্রেজেন্টেশনটা দিবেন, সবাই শুনবেন, সবাইকে বলতে হবে। আপা আবার স্কুলে যাবে তো। করবেন স্যার, কোশ্চেন করবেন না একটা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করব। তাহলে কোশ্চেন করতে গেলে আমাকে শীটটা একটু বের করে নি, দাঁড়ান। আপনারা ওই যে স্যার দিয়েছিলেন না, ওইখানেই রয়েছে, নিউজ পেপারের একটা স্যাম্পল দিয়েছিলেন। আর এই যে এখানেই আছে। আমি এইটা থেকেই নিচ্ছি এখন। এটা হচ্ছে 3, জাস্ট এই যে পেয়েছি। আমি প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিলেই কিন্তু প্রেজেন্টেশন হয়ে যাবে। এটা আমরা সবাই মনে রাখবো। দেখেন একটা জিনিস কি জানেন, একটা কথা বলতে গেলে বা একটা মিটিং শুরু করতে গেলে কিছু না কিছু উপস্থাপন করতে হয়। তো এখানে আমি উপস্থাপন করছি ঠিক এইভাবে, সবাই একটু মন দিয়ে দেখবেন। এটা হচ্ছে ডিসক্রাইব আ নিউজ পেপার অর এ ম্যাগাজিন, ইউ শুড সে। আপনার বলা উচিত কি, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াই ইউ রিড ইট। প্রথমে বলবেন আপা যে হোয়াট ইট ইজ, নিউজ পেপার কি, অ্যান্ড হোয়াই ইউ রিড ইট, কেন কেন আপনি এটা পড়েন, বলেন। প্রথম প্রশ্ন, সবাই শুনবেন আপাকে, আপা কিন্তু খুব ভালো বলতে পারে। হোয়াট ইজ নিউজ পেপার অ্যান্ড হোয়াই ইউ রিড ইট। শুনতে পাচ্ছেন আপা? জি স্যার। হ্যাঁ বলেন। তাহলে হোয়াট ইজ নিউজ পেপার, সংবাদপত্র কি, একা এটা বলেন। নিউজ পেপার ইজ এ ডেইলি, স্যার এটাকে বলতে হবে, আমি একটু আপনাকে নিউজ হেল্প করি, পেপার ইজ, আপনাকে একটু হেল্প করি। বলবেন যে জি স্যার, নিউজ পেপার ইজ অন কাইন্ড অফ পেপার ইন হুইচ, অর্থাৎ সংবাদপত্র এমন এক প্রকার পেপার, আগে শুনে নেন। সংবাদপত্র, নিউজ পেপার ইজ অন কাইন্ড অফ পেপার ইন হুইচ উই ক্যান রিড মেনি কাইন্ডস অফ নিউজ, অর্থাৎ সংবাদপত্র এমন একটা পেপার বা এমন একটা কাগজ যার ভিতরে আমরা বিভিন্ন রকমের সংবাদ পাই। এইবার বলেন হোয়াই ডু ইউ রিড ইট, কেন আপনি এটা পড়েন? ওকে, good afternoon everyone, how are you? This is Tahmina Yasmin. First I would like to thank my honorable moderator for giving me such a chance to say a few words about the selected topics in front of you. Today's topic is why we read newspaper and why I read newspaper and why we all are read it. Dear audience, I usually buy a newspaper or magazine called, স্যার আপনার স্যাম্পল থেকে বলছি, বলেন বলেন, ভালো হচ্ছে, আমি IT শুনছি, World বলেন। every month, and I really enjoy reading it. It's all about technology like new gadget, software updates, cybersecurity, and the latest trends in the IT industry. I read it because it keeps me updated with what's happening in the technology world. The articles are interesting and easy to understand, even when they talk about complex topics. I also like the tips and reviews they including, which helps me learn new things and stay ahead in technology. এটা স্যার এটার অ্যান্সার। এটার অ্যান্সার। আচ্ছা, পরেরটা যদি বলা হয় যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার অর এ ম্যাগাজিন, হোয়াট আর দ্য বেনিফিটস, উপকারিতাগুলো কি কি, সুযোগ সুবিধাগুলো কি কি অফ রিডিং নিউজ পেপার, এইটা একটু বলবেন যে নিউজ পেপার পড়ার উপকার। হ্যাঁ এটা বলেন। বেশি ফোনিতা বললাম না। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ। Today I want to talk about the benefits of reading
a newspaper or a magazine. হুম Reading helps me stay updated with what's happening in the world, হুম whether it's news, sports, technology, or health. I learn some things new every day. It's not just about the newspaper or magazines, also gives tips, stories, and interesting facts. It also improves my reading skill, vocabulary, and general knowledge. I think reading a newspaper or magazine is a good habit. It keeps me mind active and helps me understand the world better. In conclusion, reading newspaper and magazine is a great habit. It keeps us informed, helps us learn, and improve our communication skill. So I encourage everyone to make time for reading newspaper every day. Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর একটা এক্সট্রা প্রশ্ন করতে চাই যে হোয়াট কাইন্ড অফ নিউজ পেপার ডু ইউ রিড, বা হোয়াট কাইন্ড অফ নিউজ পেপার ইউ রিড ডেইলি? আপনি কোন ধরনের সংবাদপত্র পড়েন বলতে পারবেন? I like to read newspaper every day. হুম That type of newspaper. হুম There is a IT related newspaper. Thank you. Okay, sir. I also like it and love it. But my You question like, was yes. my question was that Because it gives me information. Information. Thank you. And IT information. and there is a And saying that and sometimes here is a we watch or we saw here is a IT expert interview also. okay, thank you. And I think that I read the daily newspaper. The answer was that আমি বলতে চেয়েছিলাম যে আপনি কোন ধরনের সংবাদপত্র পড়েন। যেমন কিছু সংবাদপত্র রয়েছে সপ্তাহে একবার বের হয়, এটাকে বলে উইকলি নিউজপেপার, বাংলাদেশে পাওয়া যায়। কিছু নিউজপেপার রয়েছে মাসে, যেটা স্যার আমরা বললাম এটা হচ্ছে মান্থলি ম্যাগাজিন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে পাওয়া যায় যে মাসে একবার বের হয়। কোন সংবাদপত্র রয়েছে 3 মাস পরে একবার বের হয়, কোন সংবাদপত্র 6 মাস পরে, ওটাকে বলে ত্রৈমাসিক। হ্যাঁ, মাসিক। আবার একটা হচ্ছে 6 মাস পর বের হয়, এটাকে বলে ষান্মাসিক। ষান্মাসিক অর্থাৎ 6 মাসিক। হ্যাঁ, আবার একটা রয়েছে বাৎসরিক, বছরে একবার বের হয়, যেটাকে ম্যাগাজিন বলে, মানে পত্রিকা। বিভিন্ন রকমের ম্যাগাজিন, যাই দিন। ডেইলি নিউজপেপার যেটা আমরা পড়ি স্যার, সেটা আমরা বলতে পারি I read the newspaper every day to stay update with daily news and current events. Okay, thank you. I also I am pleased with your question. Thank you, and you may go now because now it is your school time. Okay, see you in the next class. I don't waste your time. আমি আপনার সময় নষ্ট করে দিতে চাই না, যেহেতু পরবর্তীতে থাকবে স্যার যে ইভেন্ট অফ লাইফ। হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে সেটা, এটাও রয়েছে ইভেন্ট অফ ইওর লাইফ। ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসে থাকবে। থ্যাংক ইউ। মেমোরেবল ইভেন্ট। থ্যাংক ইউ ফর জয়েন মাই ক্লাস। ওকে, আচ্ছা দেখেন, আমরা এই যে জায়গাটা দেখছিলাম, এখানে আমরা বলছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, আর যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তখন তার বাংলা অর্থটা হবে ঘটমান বর্তমান কাল সময়ের উল্লেখ সহ, অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে। কিসের উল্লেখ থাকবে? সময়। যেমন দেখেন, ইমরান ভাই শুনতে পাচ্ছেন? যদি বলা হয় আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, কয় ঘন্টা যাবত হাঁটছি? 2 ঘন্টা। এই বাক্যগুলো আপনি কিভাবে চিনবেন যে স্যার এই বাক্যগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? নাম্বার 1 হচ্ছে এই বাক্যগুলোর সাথে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এইগুলো থাকবে। তেসি, তেসো, তেসেন এইগুলা থাকবে, এবং এই ভার্বের সঙ্গে ইংলিশে হ্যাজ বিন বা হ্যাভ বিন যোগ করতে হয়। এই ভার্বের শেষে হ্যাজ বিন বা হ্যাভ বিন যোগ করতে হয়। এর গঠন প্রণালীটা কি হবে? এমডি নীরব, আপনি একটু বলতে পারবেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হয়? আমরা কি একটু জানতে পারি? একটু বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কেমন হয়। মেহেদি ভাইয়া বলতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী? হ্যাঁ বলেন। জি স্যার। সাবজেক্ট প্লাস হেড প্লাস B3। হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস সরি বিন। এই দেখেন জায়গাটা দেখাই, এই যে হ্যাঁ, ভার্বের পর আইএনজি, অর্থাৎ একটু খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট প্রথমে আই বসেছে। দেখেন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তাহলে সাবজেক্ট, তারপর হ্যাজ বিন বা হ্যাভ বিন, দুইটা কি বসাবেন? নো,
একটা বসাতে হবে। এখানে সাবজেক্ট, এই বাক্যটা যদি এমন থাকতো, সে 2 ঘন্টা ধরে হাঁটছে, কি হতো বলেন তো? সে 2 ঘন্টা ধরে হাঁটছে। বলেন বলেন, কে যেন বলছিলেন? ভুল করা যাবে না, ভুল করলে তো হবে না, ভুল বলা যাবে না। সে 2 ঘন্টা ধরে হাঁটছে, কি হবে বলেন? যে কেউ বললে হবে। Sir, he has been. হুম She has been walking for 2 hours. এটা আরো দ্রুত বলতে হবে। হি হ্যাজ বিন ওয়াকিং, হি হ্যাজ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। যদি বলা হয় আমরা আমরা আধা ঘন্টা ধরে, হ্যাঁ বলো রাজিন বলো। হুম 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 হ্যাঁ, এখানে হ্যাজ বিন হবে, উচ্চারণটা বলবা কি বলো তো? হ্যাজ বিন, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তুমি এইটাও বলো, তারা 5 ঘন্টা ধরে মাছ ধরছে, তারা 5 ঘন্টা ধরে মাছ ধরছে, কি হবে? হুম না না না, হ্যাঁ দে হবে, এখানে দে বলতে হবে, দে। আমি বলেছি তারা 5 ঘন্টা ধরে মাছ ধরছে, তাহলে সাবজেক্ট দে হবে, দে মানে তারা। এবার বলো, দে হ্যাভ বিন। হ্যাঁ এবার ঠিক হয়েছে, দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর 5 আওয়ার্স। সবাই একটু ভালো করে বুঝবেন। আচ্ছা এইবার যদি বলা হয় তারা উম, তারা 2 ঘন্টা ধরে সিনেমাটি দেখছে, কি হবে? তারা 2 ঘন্টা ধরে, দে হ্যাভ বিন, They have been watching cinema হুম for 2 hours. They have ইয়েস, been, sir, they have been watching film for 2 hours. 2 আওয়ার্স একেবারে সহজ। দে হ্যাভ বিন ওয়াচিং ফিল্ম অথবা মুভি, দে হ্যাভ বিন ওয়াচিং মুভি ফর 2 আওয়ার্স। দেখেন, একটা টেন্সের একটা স্ট্রাকচার যদি শিখতে পারেন, আপনি ওইটা দিয়ে পৃথিবীর যত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যত প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ যে টেন্সের স্ট্রাকচার শিখবেন, ওই টেন্সের সকল বাক্য আপনি নিজে নিজে করতে পারবেন। এইখানে একটা স্ট্রাকচার আরো একটু মন দিয়ে আমরা দেখব। কি দেখব দেখেন, প্রথমে সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বললাম? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, কি বললাম? হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর সিন্স, ফ্রম অথবা ফর, কখনো ফ্রমও হইতে পারে, বেশিরভাগ জায়গায় বসে সিন্স বা ফর, আর তারপর অবজেক্ট বসে। যেমন সে এই অফিসে 5 বছর যাবত কাজ করিতেছে, সে এই অফিসে 5 বছর যাবত কাজ করিতেছে, কি হবে বলেন? হি, সে এই অফিসে 5 বছর যাবত, আপা বলেন, সে এই অফিসে। They have হুম this office for 5 years. আচ্ছা, আমরা 2005 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। বলেন মেহেদি ভাইয়া বা মওদুদ ভাইয়া একজন বলেন, আমরা 2005 সাল থেকে। হয়েছে হয়েছে, অ্যাবসলিউটলি রাইট। We have been living this house সিন্স 2005 অর্থাৎ বাক্যটা হবে উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2005। আচ্ছা, এই বাক্যগুলোকেও কিন্তু ওই 4 ভাবে করা যায়, অর্থাৎ এই অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। কিন্তু একটা মজার বিষয় শুনে রাখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখাচ্ছি না, একটা মজার বিষয় হলো সারা দিন রাত আপনি কথা বলবেন, আপনার কথার ভিতরে কখনো এই টেন্সটা তেমন বেশি কাজে লাগে না। এই জন্য আমি বলেছিলাম, আমি যখন প্রথম ক্লাসগুলো শুরু করেছিলাম, আপনাকে 7টা টেন্স ভালো করে শিখতে হবে, 7 আইটেমস, 7 প্রকারের। সেই 7 প্রকারের টেন্স কি কি জানেন? প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট আর কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস, এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ কিভাবে দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা রয়েছে সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কথা বলতে গেলে সবচেয়ে বেশি পরিমাণে লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটা আপনারা খুব ভালোভাবে শিখবেন, যেটা একটু আগে আমি শিখালাম। এই যে দেখেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন, ভার্বের
এই দেখেন এই যে সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন ব্যানানা। দেখেছেন, এই কথাগুলো আমাদের প্রায়ই কিন্তু কাজে লাগে। এই জন্য আপনারা প্রত্যেক দিন এই টেন্স গুলো প্র্যাকটিস করবেন। আর আগামী ক্লাসে আমি আজকে আর এই টেন্সের ট্রান্সলেশন গুলো দেখাবো না। এখানে ডে 7 বা ডে 8 যা দেওয়া ছিল পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করে রাখবেন। আমি কিন্তু এখান থেকে কথা বলবো, এবং আরেকটা জায়গা আপনারা প্র্যাকটিস করবেন, আপনার জীবনের স্মরণীয় ঘটনা। এটা কিন্তু ইংলিশে একটু বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর যারা নতুন রয়েছেন, নতুন না মানে আমার নাম্বারটা যাদের কাছে নাই, নাম্বারটা একটু সেভ করে রাখবেন। রাজিন একটু সেভ করে রাখো, আমার হোয়াটসঅ্যাপে নক দিও। 0920, তারপর হচ্ছে 694174। এই নাম্বারটা সবাই একটু লিখে রাখবেন, কাজগুলা করে আমার এই হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপা কিন্তু, তাহমিনা ইয়াসমিন আপা কিন্তু আমেরিকা থেকে ক্লাস করে, উনি প্রায় কিন্তু আমাকে কাজগুলা করে করে পাঠায়। এখানে সবাই কিন্তু এই যে ট্রান্সলেশন গুলো আমি দেখাচ্ছি না, এই ট্রান্সলেশন গুলো মুখে মুখে বলে রেকর্ড করতে হবে। যার যার মোবাইলে রেকর্ড অপশন রয়েছে, রেকর্ড করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই পাঠাতে হবে। তাহলে কি হবে, কথা বলার জড়তাটা কেটে যাবে। আর ছুটির দিনগুলোতে কিন্তু আমি মাঝে মাঝে আবার এই ক্লাসগুলো নিব, স্পোকেনের ক্লাস হবে। স্পোকেনের রুল গুলো আজকে একটু দেখাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর এখানে হয়নি। একটা রুল রয়েছে, যেমন আমি যাবই যাব, করবই করব, খাবই খাবো, এমন বুঝালে গো আই মাস্ট, ডু আই মাস্ট, ড্রিঙ্ক টি আই মাস্ট, গো দেয়ার আই মাস্ট, লার্ন ইংলিশ আই মাস্ট, সি ইউ আই মাস্ট, বাই দ্য মোবাইল আই মাস্ট। মোবাইলটি আমি কিনবই কিনবো। বাজারে গিয়েছেন, একটা মোবাইল দেখে আপনার পছন্দ হয়েছে, আপনি বলছেন যে আমি মোবাইলটি কিনবই কিনবো, কি বলতে হবে? বাই দ্য মোবাইল আই মাস্ট, বাই দ্য মোবাইল আই মাস্ট। আমি তার সঙ্গে বাজারে যাবই যাব, আমি তাদের বাড়িতে দাওয়াত খেতে যাবই যাব, তারা আজকে আসবেই আসবে। এই ধরনের কথাগুলা আমরা কিভাবে বলবো? তখন কিন্তু আমরা এই গো আই মাস্ট, ডু আই মাস্ট, মনে করেন আজকে ছুটির দিন, আপনি আপনার হাজবেন্ডকে বা ওয়াইফকে বলছেন আজকে আমরা বাইরে ঘুরতে যাবই যাব। এই দেখেন, হ্যাং আউট আই মাস্ট অথবা গো আউট আই মাস্ট। হ্যাং আউট অর্থ ঘুরতে যাওয়া, গো আউট অর্থ ঘুরতে যাওয়া। তো এই ধরনের বাক্য, এই ধরনের রুল আমাদেরকে শিখতে হবে, তাহলে কিন্তু কথা বলা সহজ হবে। রুল না শিখলে কথা বলা যাবে না, যতই আপনি সারাদিন টেন্স শেখেন না কেন। তাহলে কি সবাই বুঝতে পারছেন? এই যে নিপা আপা, নাকি আপনি শুনতে পারছেন? নাম্বারটা একটু লিখে লিখে রাখেন। এই দেখেন, নাম্বারটা এখানে দিয়েছি, যাদের কাছে আমার নাম্বার নাই এই নাম্বারটা এখন একটু নিয়ে রাখেন প্লিজ। এই নাম্বারে আপনারা বাড়ির কাজগুলো পাঠাবেন, 0920694174। বাড়ির কাজ কিন্তু আপনাদের মেইনলি এইটা থাকলো, যে কোথায় জানি গেল, এই যে আপনার জীবনের একটা স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে, কাজটা যেন কোথায় দেখালাম। আচ্ছা যাই হোক, শীটটা আমি পাঠিয়ে দিব। হ্যাঁ, ওইটা প্রেজেন্টেশনের বিষয়। আরেকটা বিষয় থেকে যাচ্ছে। আচ্ছা আপনি, আচ্ছা যাই হোক, রেডি হচ্ছেন। এখন দেখেন এইখানে ডে 7 বা ডে 11, ডে 9, ডে 10, বিভিন্ন রকমের ডে দেওয়া রয়েছে। আপনারা এই কাজগুলো একটু করবেন প্লিজ। আমি কাজটি করছিলাম না। হ্যাঁ, ডে ডে হচ্ছে আমরা 6 থেকে শুরু করি, ডে 6 এবং 7, হয় না? করে রাখছেন? আচ্ছা, তাহলে তো প্রায় শেষের দিকে। তা আমরা নতুন নতুন যারা, নতুন বলতে যারা করিনি, এদের জন্য ডে 6 আর 7 থাকবে। সবাই ভালোভাবে শুনে নেন, ডে 6 এবং 7 এই কাজগুলো আপনারা কেন পান না? আমি সবই দিয়ে দিব, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি ক্লাস শেষে। এই দেখেন, এই যে এই এখান থেকে করবেন, এই যে ডে 6 7, এই দেখেন, এই যে ডে 6 7, এই যে ডে 6 আর 7, এই দেখেন ডে 6। কেউ আমাকে সাহায্য করতে আসে নাই। হ্যাঁ, তোমরা অসহায় ছিলে না, তুমি সাহসী ছিলে না, তারা দয়ালু ছিল না। আগে আপনি আমার এই নাম্বারটা লিখে নেন, এই যে এইটা একটু হোয়াটসঅ্যাপে এখন নক দেন, আমি সেভ করে রাখবো। আর কাজগুলো এই নাম্বারে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠিয়ে দিবেন, 1-2 মিনিটে হয়ে যাবে। আমরা এখন ডিজিটাল যুগে বাস করি, সময় নষ্ট করব না। এই নাম্বারে, রাজিনো নাম্বারটা লিখে নাও, এই নাম্বারে বাড়ির কাজগুলো করে পাঠাতে হবে। আমি শুধু পড়িয়ে যাচ্ছি, আপনি যদি আমার পড়াগুলো না দেন তাহলে কখনোই উন্নতিটা বোঝা যাবে না। এই নাম্বারে আপনার কাজগুলো করে পাঠাতে হবে। আমি শুনবো, শুনে ভুল হলে আমি ভুলটা ধরিয়ে দিব। আপাই নাম্বারটা লিখে নেন একটু। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক।